শরীয়তপুরের পক্ষ থেকে আমি এখানে আসার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি আজকে একটি গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে আপনাদেরকে ব্রিফ করতে চাচ্ছি। তো এই আজকে ব্রিফিং সভায় উপস্থিত আছে আমাদের অত্র জেলার এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অফস অ্যাডমিন অ্যান্ড ক্রাইম উপস্থিত আছে গোসাইবাড়ি সার্কেল এবং ভারপ্রাপ্ত সার্কেল অফিসার বেদরগঞ্জ আমাদের তানভীর, উপস্থিত আছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তা। তো আমরা আপনাদের কাছে আমি একটি লিখিত বক্তব্য এখানে নিয়ে এসেছি এবং একই সাথে আপনাদেরকে আমরা এই যে প্রেস রিলিজটা দিয়ে দিব। তো আপনারা জানেন যে গত 24 তারিখে সখীপুর থানার অধীন 6 বছরের একটি বাচ্চা, নাম হলো তাইয়েবা, সে নিখোঁজ হয় এবং 24 তারিখে নিখোঁজ হয় এবং 26 তারিখে তার লাশ পাওয়া যায় তার বাড়ির পার্শ্ববর্তী একটি সেফটি ট্যাঙ্কের ভিতরে। তো এই ঘটনায় প্রথমে আমরা 24 তারিখে ভিকটিমের বাবা টিটু সর্দার তিনি একটি জিডি করেন সখীপুর থানা এবং সখীপুর থানা পুলিশ এই জিডির সূত্র ধরে এই ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করে এবং ভিকটিমকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করে। পরবর্তীতে 26 তারিখে আমরা জানতে পারি যে এখানে 26 তারিখ দুপুর 12:45 ঘটিকার সময় ভিকটিম টিটু সর্দার এবং তার লোকজন নিয়ে এই যে ভিকটিমের সন্ধান করে এবং এক পর্যায়ে তারা জনৈক মেসুউদ্দিন মোল্লার বাড়ির পূর্ব পাশে বসত ঘরে বাথরুমের সেফটি ট্যাঙ্কের ঢাকনাটির অবস্থান তাদের দেখে একটু সন্দেহ হলে তারা ঢাকনাটি উঠায় এবং ঢাকনাটি উঠিয়ে তারা দেখতে পায় যে এখানে ভিকটিম তাই এবার লাশ রক্ষিত আছে, নিমজ্জিত অবস্থায় আছে। তো এই ঘটনার পরপরই যখন থানা পুলিশকে খবর দেওয়া হয়, তো আমাদের থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ভিকটিম তো এবার লাশ এই সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে উঠিয়ে নিয়ে আসে এবং তার ওখানে তাৎক্ষণিকভাবে আমরা চূড়াতল প্রতিবেদন প্রস্তুত করি এবং যেটা দেখা যায় যে ভিকটিমের গলায় একটি পুরাতন ব্যবহৃত ব্লাউজ, মহিলাদের ব্যবহৃত একটি ব্লাউজ দেখা গিয়েছিল। তো আমরা পরবর্তীতে এই লাশটি আরও বিশদ অনুসন্ধানের জন্য এটা আমরা মেডিকেল কলেজে প্রেরণ করি, আমাদের শরীয়তপুর মেডিকেলে প্রেরণ করি। মেডিকেল কলেজে আমি দুঃখিত, শরীয়তপুর মেডিকেলে প্রেরণ করা হয় সদর হাসপাতালে এবং সেখানে তার চূড়াতল পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম রিপোর্ট আমরা এখনো পাইনি, তবে এই জিডি সূত্র ধরে এবং পরবর্তীতে লাশ উদ্ধারের সূত্র ধরে আমরা কি ওয়েট করবো? আচ্ছা, আমরা আবার শুরু করবো। আচ্ছা, কারেন্ট চলে গেছে মনে হয়। আচ্ছা, তো আমরা এই গত 26 তারিখে এই লাশ, ভিকটিমের লাশ, আমরা তাইয়েবার লাশ উদ্ধার করি। তো পরবর্তীতে আমরা ভিকটিমের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে একাধিকবার বলার পরে তারা 28 তারিখে একটি অজ্ঞাতনামাদের ব্যক্তিদের বিরুদ্ধে তারা একটি মামলা দায়ের করে, হত্যা মামলা দায়ের করে, যার মামলা নম্বর সখীপুর থানা মামলা নম্বর 30। তো মামলাটি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং যেহেতু একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস একটি হত্যাকাণ্ডের ঘটনা, তো আমরা এবং একই সাথে একটি বাচ্চা মেয়ে, 6 বছরের একটি বাচ্চা মেয়ে মাদ্রাসায় পড়ে, তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা গুরুত্বের সহিত তদন্ত করি এবং আমি বেসিক্যালি এই মামলাটি তদন্ত এবং রহস্য উদ্ঘাটনের দায়িত্ব দিয়ে হলো আমাদের বেদরগঞ্জের সার্কেল এসপিকে। তো বেদরগঞ্জের সার্কেল এসপি যখন ছুটিতে চলে যায়, তো এরপরে আমি দায়িত্ব দিয়ে হলো আমার এডিশনাল এসপি গোসাইবাড়ি সার্কেল তানভীর হোসেনকে। তো সে সার্বক্ষণিকভাবে থানায় অবস্থান করে এই মামলাটি সম্পর্কে যে বিভিন্ন তথ্য প্রমাণ সে সংগ্রহ করে এবং আমাদের অফিসার ইনচার্জ সেও এটি শ্রম দিয়েছে, নিরলসভাবে পরিশ্রম করে গিয়েছে। তো এক পর্যায়ে আমরা কিছু আসামিকে এখানে আমরা শনাক্ত করি। আচ্ছা, আমি কি কন্টিনিউ করবো? আচ্ছা, আমরা এখানে কিছু অজ্ঞাতনামা আসামি যারা, যেহেতু এজাহার দেওয়া হয়েছিল অজ্ঞাতনামাদের বিরুদ্ধে, তো আমরা সেই অজ্ঞাতনামা ব্যক্তি কারা এদেরকে শনাক্ত করার চেষ্টা করি এবং এক পর্যায়ে আমরা এখানে কয়েকজন আসামিকে অ্যারেস্ট করি। যেমন আয়শা খাতুনকে অ্যারেস্ট করি আমরা, অর্থাৎ এই ভিকটিমের চাচি হয়, তারপরে হলো নাসিমা বেগম, আর হলো আসিফ ব্যাপারী, এই 3 জনকে আমরা প্রথমে নিয়ে আসি। তো
নিয়ে আসার পরে আমরা নাসিমা বেগম বিজ্ঞ আদালতে একটি কার্যবিধি 164 ধারায় ফৌজদারি কার্যবিধি 164 ধারায় একটি জবানবন্দি প্রদান করে এবং সেখানে সে হত্যাকাণ্ড ঘটনা সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছে এবং এক পর্যায়ে আমরা নাসিমার দেওয়া স্বীকারোক্তির মোতাবেক আমরা শাহনাজ বেগম, যে বাড়ি থেকে মূলত এই লাশ উদ্ধার করা হয়েছে, শাহনাজ বেগম স্বামী হলো দেলোয়ার মোল্লা, তো তাকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সে ঘটনার সংক্রান্ত প্রাথমিকভাবে একটা আমাদেরকে ধারণা দেয় এবং সে স্বীকার করে যে কি কি হয়েছে এবং তার স্বীকারোক্তি মোতাবেক ওই যে ভিকটিম তৈয়বার কানের দুল ছিল, তো সেই দুলটি সে স্বীকার করে যে সে বালার বাজারে অবস্থিত একটি স্বর্ণের দোকানে সেটি বিক্রি করে দিয়েছে 18,300 টাকা। তো আমরা এইটা জানার পরই আমাদের এডিশনাল এসপি নেতৃত্বে আমরা একটা টিম পাঠিয়ে দিই এবং সে বালার বাজারে যে দোকান থেকে আপনার এই যে দোকানে ওই যে কানের দুলটা বিক্রি করা হয়েছিল সেই যে দোকানদারকে আমরা শনাক্ত করি এবং শনাক্ত করার পরই আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করি যে নাম হলো শীতল মাঝি, সেই যে আপনার যার দোকানে আমি স্বর্ণের দুলটা পেয়েছি শীতল মাঝি। তো শীতল মাঝি স্বীকার করে যে হ্যাঁ সে 18,300 টাকায় সে এই যে রোজিনার হলো খালা, সরি শাহনাজের খালা রোজিনা, সে তাদের এই দোকানে এই দুলটা বিক্রি করেছে 18,300 টাকায় এবং সেই দুলটাকে আমরা ইনট্যাক্ট অবস্থায় পাইনি। আমরা যেটা দেখতে পাই সেটা হলো দুলটা ইতিমধ্যে তারা গলিয়ে ফেলে সেটা স্বর্ণের পাত করে। তো সেই স্বর্ণের পাতটাকে আমরা উদ্ধার করি এবং সেটা আপনাদের এক্সিবিশনের জন্য আমরা এখানে রেখেছি। আপনারা একটু যদি দয়া করেন আপনাকে করে দেন তাহলে ওনারা দেখতে পাবেন। এখানে আমরা রেখেছি, স্বর্ণের দুলটা রেখেছি। এবং এই ঘটনায় যে 164 ধারায় 2 জন সাক্ষী এখানে জবানবন্দি দেয়। একজন হলো সাক্ষী রোজিনা বেগম, অর্থাৎ যিনি এই শীতল মাঝির দোকানে সে এই স্বর্ণের এই অলঙ্কারটা বিক্রি করেছে এবং সেই শীতল মাঝি নিচে অর্থাৎ যিনি যে বিক্রেতা দোকানদার, সে কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ এইটা আমার দোকানে বিক্রি করেছে এবং আমরা সেটা কিন্তু উদ্ধার করি এবং সেটা জব্দ তালিকা বলে ইতিমধ্যে জব্দ করেছি। তো এই ঘটনার প্রেক্ষিতে আসামি শাহনাজ বেগম স্বামী দেলোয়ার মোল্লা সে বিজ্ঞ আদালতে বিস্তারিত 164 করে, অর্থাৎ কার্যবিধি 164 ধারায় সে দোষ স্বীকারোক্তিমূলক একটি জবানবন্দি দেয় এবং সেই জবানবন্দির ভিত্তিতে আমরা জানতে পারি যে মূলত এই যে আয়েশা খাতুনের সাথে আয়েশা খাতুন স্বামী শাহান শাহ এর সাথে এই যে টিটু মাতবর এদের একটা পারিবারিক একটি দ্বন্দ্ব আছে এবং পূর্ব থেকে এদের ঝামেলা ছিল বিভিন্ন বিষয় নিয়ে। তো এইটা একটা ক্ষোভ ছিল এবং একই সাথে এই যে শাহনাজ বেগম যার বাড়িতে খুন হয়েছে, এরা পরিকল্পনা করে মূলত এই যে 24 তারিখে এই ঘটনাটি ঘটায়। 24 তারিখ সন্ধ্যায় কিছুক্ষণ আগে এই ভিকটিম তৈয়বাকে তারা হত্যা করে এবং হত্যা করে এক পর্যায়ে লাশ সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলে দেয়। তো আমরা মোটামুটি মামলাটি পুরোটাই শনাক্ত করতে এখানে সক্ষম হয়েছি। শুধুমাত্র আমাদের এখানে একটি বিষয় আমাদের কাছে একটু কনফিউশন আছে। এই 164-এ 2 জন ব্যক্তি নাম আছে, এখানে ছেলে নাম আছে। একজনকে আমরা অ্যারেস্ট করেছি আসিফ ব্যাপারীও এখানে বলা হয়েছে যে সে যখন হত্যা করা হয় তার পা চেপে রেখেছিল। 2টা 164 এখানে এসেছে এবং আরেকজন ব্যক্তির কথা এসেছে। আমরা এই একমাত্র আমাদের দুর্বলতা এই ব্যক্তিটাকে আমরা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি অচিরেই যে দ্বিতীয় যে পুরুষ ব্যক্তি আছে তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হব এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো, এটা আর কি। তো আমরা যেটা মনে করি যে এই মামলাটি নিয়ে আমাদের স্থানীয়ভাবে অনেক ধরনের বক্তব্য এবং পাল্টা পরস্পর বিরোধী বক্তব্য এখানে এসেছে। তা আমরা ক্লিয়ার করতেছি আপনাদের মাধ্যমে যে আমরা এই মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস হত্যাকাণ্ড এবং একই সাথে এখানে ভিকটিম হল নাবালিকা, একেবারে অল্প বয়স্ক 6 বছর বয়স, তার বিষয়টিকে আমরা মাথায় রেখে আমরা তদন্ত করেছি এবং আমরা চেষ্টা করেছি 100% নিরপেক্ষতা বজায় রাখার জন্য। আমরা তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে হয়তোবা টাইম টু টাইম জানাতে পারিনি, কারণ হয়তো সেক্ষেত্রে আমাদের তথ্যগুলো আমাদের অন্যভাবে হতো আর কি। তো এই জন্য আমরা মনে করেছি যে আপনাদেরকে একসাথে আমরা সকল সাংবাদিক ভাইদেরকে একসাথে আমরা ডেকে তারপরে বিষয়টি জানিয়ে দেবো। তো এই ছিল আমার বক্তব্য। আমরা আশা করি যে এই মামলাটা অচিরেই আমাদের তদন্ত আমরা শুরু করেছি, আপনারা জানেন, এবং আমাদের এখানে সুপারভিশন অফিসার দিনরাত পরিশ্রম করছে এবং আমি নিজেও মামলাটি ব্যক্তিগতভাবে তদারকি করে যাচ্ছি যাতে কোনো ধরনের এখানে গাফিলতি অথবা কোনো ধরনের কারো ব্যক্তি স্বার্থ এখানে যেন না থাকে। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমি বদ্ধপরিকর ইনশাআল্লাহ যে মামলাটি 100% নিরপেক্ষতার সহিত এবং পেশাদারিত্বের সহিত আমরা শেষ করব। এখানে আমাদের কোনো ধরনের দুর্বলতা নাই। আমরা আইন এবং
আমাদের যে সর্বোপরি আমাদের উপরে যে দায়িত্ব, জনগণের জানমাল রক্ষার যে দায়িত্ব, সেইটি আমরা মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। আমরা কোনো ধরনের এখানে এতটুকু ব্যত্যয় আমরা এখানে সহ্য করবো না, এবং আমরা আশা করি যে আমরা অফিসার পেশাদারিত্বের সাথে কাজ করবে। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। জানতে পারলাম আপনার চলে আসছে বিষয়টা, কিন্তু আরেকটু ক্লিয়ার করতে চাই যে যে ভিকটিম তার যে চাচি আয়েশা, আসলে ওনার এখানে যে জড়িত বিষয়টা যদি একটু আরেকটু ক্লিয়ার করতে। এখানে দুইটি আমি আপনাকে বলেছি যে দুইটি আমরা বিজ্ঞ আদালতে কার্যধারা 164 ধারা জবানবন্দি আমরা পেয়েছি, সেখানে আয়েশার যে ভূমিকাটা সেটা এখানে এসেছে। আমি যেটা বললাম যে মূলত এদের পারিবারিক একটি বিরোধ আছে এবং জমি জমা নিয়েও বিরোধ আছে। তো এই বিরোধকে কেন্দ্র করে মূলত ওনার ভিতরে একটা পুঁজিগত ক্ষোভ ছিল, এবং সেখানে উনি পরিকল্পনা করেছেন আরো বেশ কিছুদিন আগে থেকে, যেটা আপনারা এই যদি কার্যবিধি 164 জবানবন্দিটা আপনি দেখতে চান তো সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন। মূলত পারিবারিক বিরোধ এবং জমি জমার সংক্রান্ত বিরোধের কারণে মূলত ওনার ভিতরে একটা ক্ষোভ ছিল, এবং ক্ষোভ থেকে মূলত এখানে এই যে নাসিমা বেগম এবং শাহানাজ বেগম এই দুইজন এবং আর এর সাথে দুইজন ছেলে, এরা মিলে মূলত এই হত্যাকাণ্ডটা সম্পন্ন করেছে। কত ঘন্টা পরে তারিখ আচ্ছা, সাংবাদিক ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রশ্নটি করার জন্য। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আমরা মামলা কিন্তু শুরুতেই কোনো ব্যক্তিকে এই মামলায় আসামি হিসেবে আমরা করিনি। আমরা মূলত আমরা সন্দিগ্ধ হিসেবে অনেকে এখানে সন্দিগ্ধ ভিতরে রেখেছিলাম, এবং আমরা যখন অনেকে কাছ থেকে তথ্য নিয়েছিলাম, তো যখন আমরা মনে করেছি যে হ্যাঁ এর ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, তখন থেকে আমরা তাকে আসামি হিসেবে করেছি, এবং তখন থেকে আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। প্লেস অফ অকারেন্স, আচ্ছা আমি বলছি আচ্ছা, এখানে আমরা যেটা আমরা পেয়েছি যে ডিসিজ তায়েবাকে মূলত এখানে হত্যা করা হয়েছে, এবং হত্যাকাণ্ড সম্পর্কে দুইজন যে সাক্ষী আসামি 164 করেছে সেখানে গলা টিপে হত্যা করার বিষয়টি এসেছে, এবং এর সাথে পা চেপে ধরে মৃত্যুটা নিশ্চিত করার কথা এসেছে। আর যেটা জিজ্ঞাসা করেছিলেন যে প্লেস অফ অকারেন্সটা কোথায়, তো প্লেস অফ অকারেন্সটা হলো যে এটা বাদী হলো টিটু সর্দার, তার বাড়ির পাশেই পার্শ্ববর্তী মেসুদ্দিন মোল্লার বাড়ির পূর্ব পাশে বসত ঘরের বাথরুমের সেফটি ট্যাঙ্ক এবং পার্শ্ববর্তী এলাকা। যে আমরা এটা মানে এখন পর্যন্ত আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে বাড়িতে আপনার হত্যাকাণ্ডটি হয়েছে, যে এখানে আমরা বলেছি শাহানাজ বেগম, তো তার একজন বয়স্ক অসুস্থ শাশুড়ি আছে, তো আমরা ধারণা করছি যে এটা ওই বয়স্ক ওনার শাশুড়ির এটা ব্লাউজ হবে। ধন্যবাদ পুলিশকে যে তারা খুব দ্রুততার সহিত এই কাজ সম্পন্ন করতে চেষ্টা করছে। আমরা শুনতে পাচ্ছি যে ওখানে যারা মামলা করছে সেই পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, প্রাণ রাখে। সেই ক্ষেত্রে পুলিশ কী ধরনের ভূমিকা? আপনি আরেকটি চমৎকার প্রশ্ন করেছেন, এজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি যে ডিসিস্টের যে পরিবার আছে তার পরিবারের সন্তান এবং ডিসিস্টের যে বাদীর প্রতি হুমকি দেওয়া হয়েছে এখানে। তো ইতিমধ্যে সখীপুর থানার একটি জিডি নম্বর দায়ের করা হয়েছে, একটি জিডি দায়ের করা হয়েছে। জিডি কপিটা আমার কাছে এখানে আছে, এবং আমরা চাই যে যারা এখানে হুমকি দিয়েছে এটা যদি উনি অনুসন্ধানে প্রমাণিত হয়, আমরা বিজ্ঞ আদালতে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করবো। এটাই দাঁড়ায় যে আয়েশা বেগম সম্পত্তির ঝামেলার কারণে সেটা পরিকল্পনা করেছে মাস্টারমাইন্ড সে, এবং বাকি আসামিগুলো সহযোগী হিসেবে সে নিয়েছে। এটা কি জি, আমরা এটাই মনে করছি। স্যার, জবানবন্দিতে আপনার সরাসরি সে কোন ধরনের জবানবন্দি আপনাদেরকে দিল, যেহেতু সে 2 দিনের জন্য রিমান্ডে ছিল? না, আয়েশা বেগম কিন্তু এখানে জবানবন্দি দেয়নি। জবানবন্দি দিয়েছে হলো নাসিমা এবং শাহানাজ বেগম, দুইজন দিয়েছে, এবং তারা কিন্তু এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি। সে কারণে সে কাছ থেকে আগেই সেখান থেকে চলে যায় এবং সেখানে সে অবস্থান করে।
আচ্ছা ঠিক আছে, আমরা আসলে যুক্তি পাল্টা যুক্তি তো আসতেই পারে। তো আমরা যেটা আমাদের মামলা তো তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা মামলা তদন্তদিন পর্যায়ে যদি মনে হয় যে তিনি ছিলেন না অথবা তার আত্মীয় স্বজন মিথ্যা কথা বলেছে, আমরা দুই দিকেই যাওয়ার এখানে সুযোগ আছে। তো যদি ইনভলভমেন্ট পাওয়া যায় অবশ্যই সে মামলা যে চূড়ান্তভাবে যে আমরা পুলিশ প্রতিবেদন দিব সেখানে তার নাম অন্তর্ভুক্ত থাকবে। আর যদি আমরা দেখি তথ্য প্রযুক্তি সহযোগিতা এবং অন্যান্য পারিপার্শ্বিক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে যে তার এখানে সম্পৃক্ততা পাওয়া যায়নি, তো সেটা আমরা অবশ্যই সেই বিষয়টি আমরা ভবিষ্যতের জন্য উৎসর্গ করবো। হ্যাঁ, আমরা পোস্টমর্টম রিপোর্টই এখনো পাইনি, পেলে আমরা জানতে পারবো। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে ওকে তো জীবিত অবস্থায় ডাম্পিং করে না, আমরা মনে করছি তাকে হত্যা করে লাশটিকে এখানে ফেলে দেওয়া হয়েছে। ওকে আমরা যতটুকু ওখানে সারাদিন থেকে দেখেছি যে ওকে একটা ঘরের ভিতরে মেরে একটা গ্রামের ভিতরে একদিন রাখার পরের দিন করেছে, এমন কোনো তথ্য পাওয়া গেছে? আমরা বিষয়টা আপনার যে বিষয়টি আমরা গুরুত্বের সহিত বিবেচনা করবো, তবে আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত এই বিষয়টি আসেনি। আর পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে আসলে ভিকটিমের মৃত্যু কিভাবে হয়েছে অথবা মানে শরীরে কোনো ধরনের কোনো জখমের চিহ্ন আছে কিনা, এটা আমরা আরো বিস্তারিত বলতে পারবো। তো আয়শা বেগমকে আমরা ভাবছি যে এই মূল আসামি, কিন্তু ওনার কি স্বীকারোক্তি জবানবন্দি নেওয়া হবে কিনা বা আসলে আপনারা জানেন যে কার্যবিধি 164 ধারায় যে জবানবন্দি প্রদান করা হয় এটা স্বেচ্ছা প্রদত্ত এবং এটা পুলিশের অনুপস্থিতিতে করা হয় এবং ম্যাজিস্ট্রেটের সামনে 3 ঘন্টা রাখার পরে মূলত এটা করা হয়। তো আমরা এই ব্যাপারে কাউকে কোনো ধরনের ফোর্স করবো না, আমার করারও সুযোগ নেই, আইন আমাদের সেইটা দেয়নি। উনি যদি স্বেচ্ছাপ্রদত্তভাবে করতে চায় করবে, আর উনি যদি না করতে চান তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, নিরপেক্ষ সাক্ষীদের বক্তব্য এবং যে অন্যান্য যে আলামত আছে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে আয়েশা বেগমের ভূমিকাটা এখানে কি ছিল। তো সবাইকে ধন্যবাদ। বলেছে যে আমাদের লোকাল যিনি ওসি সাহেব আছে ওনার প্রতি আস্থা রাখতে পারতো না, ওনার বক্তব্য আমরা দেখলাম। এই ব্যাপারে আপনি যদি একটু ক্লিয়ার বলেন। দেখুন, আসলে পুলিশ এমন অপ্রিয় কাজ করে যেখানে আসলে সবাইকে সন্তুষ্ট করা যায় না, আর ইনস্ট্যান্টলি রেমিডিও অনেক সময় দেওয়া যায় না। তো এক্ষেত্রে এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। তো হত্যাকাণ্ড হলে যে আমরা তো সাথে সাথে তাকে ন্যায় বিচার দিয়ে দিতে পারবো না, যে আজকে তদন্ত করে কালকে ফাঁসি দিয়ে দেওয়া এটা সুযোগ আছে নাই। তো আমরা এটা আসলে ধীরে ধীরে করতে হবে আইনের একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো আমি মনে করি যে এখানে আমার যে অফিসার ইনচার্জ তিনি অত্যন্ত এখানে একটু বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং উনি এখানে একা কোনো কাজ করেনি। এখানে আমার এডিশনাল এসপি নিজে উপস্থিত ছিল এবং আমরা সার্বক্ষণিকভাবে মনিটর করছি। তো আমরা মনে করি যে এখানে অফিসার ইনচার্জের কোনো ধরনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই অথবা তিনি অন্য কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। তবে হ্যাঁ, আমরা যদি এরকমের কোনো বিষয় দেখতে পাই ভবিষ্যতে, তো অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে চা চক্রে